Hello everyone, this is Arabul Rahman, set 33 GK practice class. সো যারা ক্লাসটিতে যুক্ত হয়েছে সকলকে বলবো ক্লাসটি একটু শেয়ার করে দাও বন্ধুদের কাছে এবং সকলে এই ক্লাসে যুক্ত হওয়ার সাথে সাথে একটা করে লাইক করে দাও। দ্য ওয়ে অফ সলিউশনের এবং TWS একাডেমির সমস্ত ক্লাস দেখতে অবশ্যই চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না এবং সমস্ত আমাদের লিঙ্ক এবং আপডেট সম্পর্কে জানতে অবশ্যই দ্য ওয়ে অফ সলিউশনের টেলিগ্রাম চ্যানেল, ভেরিফাইড টেলিগ্রাম চ্যানেল সেটাতে কিন্তু যুক্ত হতে ভুলবেন। চলো শুরু করি আজকের পর্ব। 2024 সালে কততম একাডেমি পুরস্কার প্রদান করা হয়েছে? কততম একাডেমি পুরস্কার প্রদান করা হয়েছে 2024 সালে? আচ্ছা, একাডেমি পুরস্কার এটাকে আমরা অস্কার পুরস্কারও বলে থাকি, ঠিক আছে? এটাকে কি বলে থাকি? অস্কার অ্যাওয়ার্ডও কিন্তু বলে থাকি বা অস্কার পুরস্কারও বলে থাকি। সো একাডেমি বা অস্কার পুরস্কার 2024-এ কততম অস্কার দেওয়া হলো? অস্কারের সূচনা যদি আমরা দেখি 29 অর্থাৎ 1929 সাল থেকে অস্কার পুরস্কারটা কিন্তু দেয়া হচ্ছে। 1929 সালে প্রথম এটাকে প্রদান করা হয়। অ্যান্ড 2024 সালে কততম অস্কার প্রদান করা হয়? অ্যান্সার হচ্ছে 96তম অস্কার প্রদান করা হয়েছিল সর্বশেষ। যে 96তম অস্কার পুরস্কার বা একাডেমি পুরস্কারটা কারা দিয়েছিল যদি বলা হয় পরীক্ষায়? সো মনে রাখবে এই অস্কার পুরস্কারটা প্রদান করে থাকে ডিয়ার স্টুডেন্টস একাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্স, যেটাকে আমরা AMPAS বলে থাকি। সংক্ষেপে এটাকে আমরা কি বলবো? AMPAS, একাডেমি অফ মোশন পিকচার্স অ্যান্ড আর্ট সায়েন্স প্রদান করে থাকে। ওকে, চলো পরের প্রশ্ন। ভারতীয় গণপরিষদের হাউস কমিটির চেয়ারম্যান কে হয়েছিলেন? আচ্ছা, গণপরিষদে বিভিন্ন কিন্তু কমিটি ছিল, তার মধ্যে হাউস কমিটির চেয়ারম্যান কে নির্বাচিত হয়েছিলেন? গণপরিষদে বিভিন্ন কমিটি তৈরি হয়েছিল, যার মধ্যে আমরা যদি দেখি খসড়া কমিটি ছিল, পতাকা কমিটি ছিল, স্টিয়ারিং কমিটি ছিল, তাই না? সো এর মধ্যে গণপরিষদের হাউস কমিটির যিনি চেয়ারম্যান হয়েছিলেন তিনি হচ্ছেন পট্টাভি সীতারামাইয়া। সীতারামাইয়া এনার নামটা আমরা জাতীয় কংগ্রেসের সাথে যুক্ত থাকতে দেখেছি। 1939 সালে যখন একটা অধিবেশন হয়েছিল জাতীয় কংগ্রেসের, ত্রিপুরী অধিবেশন, সেই ত্রিপুরী অধিবেশনে সুভাষচন্দ্র বসু তিনি কিন্তু দ্বিতীয়বারের জন্য সভাপতি নিযুক্ত হয়েছিলেন জাতীয় কংগ্রেসের। কিন্তু তার বিপক্ষে যিনি এই ত্রিপুরী অধিবেশনের সভাপতি নির্বাচনে যিনি এনার বিপক্ষে ছিলেন সুভাষচন্দ্র বসুর, তিনি হচ্ছেন পট্টাভি সীতারামাইয়া। এটা গান্ধীজির মনোনীত একটা প্রার্থী ছিল, মনে থাকবে। এরপরে গান্ধীজি এবং সুভাষচন্দ্র বসুর মধ্যে মতপার্থক্য হওয়ার কারণে তিনি অবশ্য আবার পরবর্তীতে নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেস ত্যাগ করেছিলেন। সো পট্টাভি সীতারামাইয়া ইনি কিন্তু তোমার গণপরিষদের হাউস কমিটির চেয়ারম্যান ছিলেন। কালকুট ও ভ্রমর নিম্নের কার ছদ্মনাম? কালকুট ও ভ্রমর ছদ্মনামে কে লিখতেন? বলো। এনিওয়ান? উত্তর কি হবে? কালকুট ও ভ্রমর ছদ্মনাম ছিল সমরেশ বসুর। কালকুট ছদ্মনামে লিখতেন সমরেশ বসু। প্যারীচাঁদ মিত্ররও একটা ছদ্মনাম আছে, যেমন প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর। টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম ছিল? টেকচাঁদ ঠাকুর প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম ছিল, কি ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম? অনিলা দেবী। অনিলা দেবী ছদ্মনামে কি লিখতেন? শরৎচন্দ্র লিখতেন। সুনীল গঙ্গোপাধ্যায় লিখতেন নীল লোহিত ছদ্মনামে। নীল লোহিত ছদ্মনামে লিখতেন সুনীল গঙ্গোপাধ্যায়। পরের প্রশ্ন, কোন সালে ভারত সরকারের পরিবেশ ও বন মন্ত্রকের অধীনে ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি প্রতিষ্ঠিত হয়? ভারত সরকারের অধীনে বন মন্ত্রক বা ভারত সরকারের পরিবেশ ও বন মন্ত্রক যেটা আছে তার অধীনে ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি কবে প্রতিষ্ঠা হয়েছিল? বলো। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 2003 সালে। 2003 সালে। কোন দেশের সংবিধান অনুসারে ভারতে মৌলিক অধিকারের ধারণাটি
তৈরি হয়েছে। ভারতের সংবিধানের আমরা পার্ট 3-র মধ্যে কিন্তু মৌলিক অধিকারগুলোকে পাবো, যেখানে আমাদের নাগরিকদের 6 প্রকারের মৌলিক অধিকার বর্ণিত হয়েছে এবং তার অনেকগুলো উপধারায় আরও অনেক মৌলিক অধিকার আছে। তো প্রধান 6টা মৌলিক অধিকার আমরা দেখতে পাই। সো এর মধ্যে নাগরিকদের যদি আমরা দেখি, এই মৌলিক অধিকার পালন বা মৌলিক অধিকারের ধারণা আমাদের ভারতের সংবিধানে নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বা আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। বরাহমিহির কোন যুগের বিজ্ঞানী বা গণিতজ্ঞ ছিলেন? বলো, ইনি কোন যুগের গণিতজ্ঞ বা একজন বিজ্ঞানী ছিলেন? এই বরাহমিহির ছিলেন গুপ্ত যুগের একজন বিজ্ঞানী ও গণিতজ্ঞ। গুপ্ত যুগ, এই যুগে কিন্তু গণিত, সাহিত্য, স্থাপত্য সব থেকে বেশি পরিমাণে বিকশিত হয়েছিল। এই কারণে গুপ্ত যুগকে বলা হয় প্রাচীন ভারতের যে সমস্ত রাজবংশ এসেছে তার মধ্যে সব থেকে সুবর্ণ যুগ বা স্বর্ণ যুগ বলা হয়ে থাকে গুপ্ত যুগকে, মনে থাকবে। অ্যান্ড এই বারাহমিহির, কালিদাস, আর্যভট্ট এরা সব কিন্তু কোন যুগের ছিল ডিয়ার স্টুডেন্টস? গুপ্ত যুগের। বারাহমিহির ইনি ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্নের নবরত্নের সদস্য। দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্নের সদস্য কে ছিলেন? বরাহমিহির ছিলেন। এবং এই বরাহমিহিরের একটা বইও আছে। তার লেখা বই কি বলতো? তার লেখা বইয়ের নাম কি? তার লেখা বই হচ্ছে বৃহৎ সংহিতা। বৃহৎ সংহিতা কে লিখেছিলেন? বৃহৎ সংহিতার লেখক হচ্ছে ডিয়ার স্টুডেন্টস বরাহমিহির, এটাও একটু মনে রাখবে। নিচের কোনটি প্রাকৃতিক গ্রিনহাউস গ্যাস নয়? প্রকৃতিতে সৃষ্ট গ্রিনহাউস গ্যাস নয় নিচের কোনটি? প্রাকৃতিক গ্রিনহাউস গ্যাস নয় এর মধ্যে নাইট্রোজেন একটা গ্রিনহাউস গ্যাস নয়। অনেকে জলীয় বাষ্প করবে, তো তাদের আরও একবার বলে রাখি, জলীয় বাষ্প কিন্তু একটা গ্রিনহাউস গ্যাসের মধ্যে পড়ে। ভারতের সর্বকনিষ্ঠ দাবা গ্র্যান্ডমাস্টার কে? ভারতের সর্বকনিষ্ঠ দাবা গ্র্যান্ডমাস্টার, তার সঙ্গে সর্বকনিষ্ঠ বা সব থেকে কম বয়সে যিনি দাবা চ্যাম্পিয়ন হয়েছেন, বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়েছেন, তিনি হচ্ছেন ডি গুকেশ, এটা একটু মনে রাখবে। এবং বিশ্বনাথ আনন্দ, ইনি হচ্ছে ভারতের ভারতের প্রথম দাবা গ্র্যান্ডমাস্টার। ভারত থেকে প্রথম দাবা গ্র্যান্ডমাস্টার কে ছিলেন? তিনি ছিলেন বিশ্বনাথ আনন্দ। চলো পরের নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি SO2 দূষণের সর্বোত্তম নির্দেশক? SO2 মানে হচ্ছে সালফার ডাইঅক্সাইড। SO2 মিন্স হচ্ছে সালফার ডাইঅক্সাইড দূষণের সর্বোত্তম নির্দেশক কোনটি? রাইট অ্যান্সার হচ্ছে লাইকেন, অপশন ডি। কোপাই ও বক্রেশ্বর নদীর মিলিত প্রবাহ হলো, কোপাই এবং বক্রেশ্বর এই দুটি নদীর মিলিত প্রবাহের নাম কি? কোপাই এবং বক্রেশ্বর নদী বীরভূম এবং আমাদের পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত নদী। কোপাই নদী, এই কোপাই নদীটা জেনে রাখো, কোপাই নদীর তীরে কিন্তু বোলপুর শহর আছে। বীরভূমের বোলপুর কোন নদীর তীরে আছে? কোপাই নদীর তীরে বোলপুর শহর অবস্থিত। ওকে, এবারে দেখো, এই দুটো নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে কুলা। কোপাই এবং বক্রেশ্বরের মিলিত প্রবাহের নাম কুলা। অলরাইট, অলরাইট। এবারে আরো একটা জিনিস বলি, দেখো, এই কোপাই এবং বক্রেশ্বর এরা উভয়ই কিন্তু ময়ূরাক্ষী নদীর উপনদী। এরা হচ্ছে ময়ূরাক্ষীর
উপনদী, দুটোই কিন্তু ময়ূরাক্ষীর উপনদী হিসাবে পরিচিত। অলরাইট, তারপরে দেখো হলদি নদী। হলদি নদীও দুটো নদীর মিলিত প্রবাহের নাম। নদী দুটি হচ্ছে কংসাবতী ও কেলেঘাই। ঠিক আছে, কংসাবতী ও কেলেঘাইয়ের মিলিত প্রবাহের নাম কি? হলদি নদী। রূপনারায়ণও কিন্তু দুটো নদীর মিলিত প্রবাহের নাম। একটা হচ্ছে শিলাবতী বা শিলাই নদী, শিলাবতী প্লাস তার সঙ্গে যে নদীটা মিলিত হয়েছে সেটার নাম হচ্ছে দ্বারকেশ্বর। শিলাবতী ও দ্বারকেশ্বর এই দুটি নদীর মিলিত প্রবাহের নাম কি? অ্যান্সার হচ্ছে রূপনারায়ণ। কুলা হচ্ছে কোপাই এবং বক্রেশ্বরের মিলিত প্রবাহ বলে দিলাম। আচ্ছা, কালজানি হচ্ছে তিস্তার উপনদী। তিস্তার উপনদী হচ্ছে কালজানি, এটা একটু জেনে রাখো। এবং তার সঙ্গে এই কালজানি নদীটা, এটাও দুটো নদীর মিলিত প্রবাহের নাম। কি কি নদী? একটা হচ্ছে আলাইকুড়ি নদী এবং আরেকটা হচ্ছে ডিমা নদী। আলাইকুড়ি ও ডিমার মিলিত প্রবাহের নাম কি? অ্যান্সার হচ্ছে কালজানি, যেটা আবার তিস্তার উপনদী। সরি, তিস্তা নয়, ভুল হয়ে গেছে, এটা তোরসা হবে। সরি, মাফ করবে, এটা হচ্ছে তোরসার উপনদীর নাম কি? অ্যান্সার হচ্ছে এখানে কিন্তু কালজানি নদী। গুড, চলো পরের প্রশ্ন দেখি। পরে হচ্ছে হোমওয়ার্ক, নিচের কোনটি প্রাচীনতম গ্রন্থ? নিচের গ্রন্থগুলির মধ্যে অবশ্যই সকলে এটা কমেন্ট করে জানিয়ে যাবে। আজকে এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে। অবশ্যই সকলে, যতজন ক্লাস দেখছে সকলে এটার কমেন্ট করে কিন্তু জানাবে। চলো পরের প্রশ্নটা, নিম্নের কোনটি মুঘল শাসকদের অসম্পূর্ণ ক্রম এখানে কোনটি? দেখো, মুঘল শাসকদের নাম মনে রাখার আমরা একটা তোমার টিপস ছোটবেলাতে পড়েছি, যেটা হচ্ছে বাবার হইল আবার জ্বর, সারিল ওই সাথে, তাই না? বাবার থেকে হচ্ছে বাবর, বাবরের পরে হচ্ছে বাবার হইল থেকে হুমায়ুন, তারপরে হুমায়ুনের পরে বাবর থেকে হুমায়ুন, তারপরে হচ্ছে আবার জ্বর, মানে আবার থেকে হচ্ছে আকবর, তারপরে জ্বর থেকে জাহাঙ্গীর, তারপরে কি বলা হয়েছে? বাবার হইল আবার জ্বর থেকে জাহাঙ্গীর এবং সারিল ঔষধে। সারিল মানে হচ্ছে শাহজাহান, আর ঔষধ মানে হচ্ছে ঔরঙ্গজেব। তো এখানে পরপর কিন্তু লেখা আছে মুঘল সাম্রাজ্যের বা মুঘল সম্রাটদের নাম। এর মধ্যে প্রথম কোনটি আসছে? প্রথমটা হচ্ছে জাহাঙ্গীর, তারপরে শাহজাহান, ঠিক আছে, জাহাঙ্গীর, শাহজাহান এবং ঔরঙ্গজেব, একদমই ঠিক আছে এটা। তারপরে বলা হচ্ছে আকবর, শাহজাহান এবং জাহাঙ্গীর, এটা কি ঠিক আছে? একদমই না, শাহজাহানের আগে জাহাঙ্গীর ছিল, তো ওটাই উত্তর হবে অপশন বি। এটা একটা অসম্পূর্ণ ক্রম, বাকিগুলো সব কিন্তু সম্পূর্ণ ক্রম, এগুলো সব পরপরই আছে, এটা অসম্পূর্ণ। তিন দিকে জল দ্বারা বেষ্টিত ভূখণ্ড কি নামে পরিচিত? তিন দিকে জল দ্বারা বেষ্টিত ভূখণ্ডকে আমরা কি বলি? প্রণালী, লেগুন, উপদ্বীপ, হ্রদ, কি বলবো এটাকে আমরা? বলবো উপদ্বীপ। এটাকে বলবো উপদ্বীপ। যেমন আমাদের ভারতের, দক্ষিণ ভারতের যে উপদ্বীপীয় অঞ্চল আছে, কেরালা, তামিলনাড়ু যে অঞ্চলটা আছে, ডেকান অঞ্চল, সেটাকে আমরা উপদ্বীপীয় অঞ্চল বলে থাকি। এখানে যদি আমরা দেখি, একদিকে আছে আরব সাগর, আরেক দিকে হচ্ছে আছে ইন্ডিয়ান ওশেন বা যেটাকে আমরা ভারত মহাসাগর বলি, আরেক দিকে হচ্ছে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। তো এই তিন দিক থেকে কিন্তু এটা বেষ্টিত আছে, তো এটাকে আমরা উপদ্বীপ বলবো। এছাড়া আরও একটা উদাহরণ আছে, যেমন তোমার হচ্ছে তোমার অ্যারাবিয়ান পেনিনসুলার একদিকে কিন্তু আছে পারস্য উপসাগর, একদিকে আছে আরব সাগর এবং আরেক দিকে আছে তোমার লোহিত সাগর। তো তিন দিক দিয়ে এটা বেষ্টিত আছে, তো এটাকেও আমরা কিন্তু উপদ্বীপ বলি। হ্যাঁ, আর আরবীয় উপদ্বীপ, এটা হচ্ছে বিশ্বের মধ্যে সবথেকে বড় উপদ্বীপ, এটা একটু জেনে রাখবে। সবথেকে বড় উপদ্বীপীয় অঞ্চল কোনটি? সেটা হচ্ছে আরব উপদ্বীপ অঞ্চল। ফসফরাস 32 আইসোটোপ ব্যবহৃত হয় কোন চিকিৎসায়? আচ্ছা, আইসোটোপ কাকে বলে? আইসোটোপ হচ্ছে যখন মৌলগুলোর পারমাণবিক সংখ্যা সেম হয় বা মৌলগুলোর কিন্তু যেগুলো পারমাণু ক্রমাঙ্ক হয় সেটা
সমান থাকে, কিন্তু সেটার ভর সংখ্যা আলাদা হয়। এই সমস্ত মৌলগুলোকে আমরা পরস্পর বলে থাকি আইসোটোপ। যেমন হাইড্রোজেন, হাইড্রোজেনের তিনটা আইসোটোপ আছে, একটা হচ্ছে হাইড্রোজেনের একটা আইসোটোপ, আরেকটা হচ্ছে হাইড্রোজেন 2 ভর সংখ্যার একটা আইসোটোপ, আরেকটা হচ্ছে হাইড্রোজেনের 3 ভর সংখ্যার একটা আইসোটোপ। এদের পারমাণবিক সংখ্যা সেম, সব এক করেই পারমাণবিক সংখ্যা, কিন্তু এদের এদের আইসোটোপ হচ্ছে কিন্তু, সরি, এদের কিন্তু তোমার ওই ভর সংখ্যা সেটা আলাদা, কারোর 1 কারোর 2, এটা আলাদা আলাদা হয়। সো এই কারণে আইসোটোপ বলা হয় এদেরকে। হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে, অক্সিজেনের 3টা আইসোটোপ আছে, তাই না? তো ফসফরাসের আইসোটোপ ব্যবহৃত হয় যা এখানে কোথায় পড়ে গেল, এটা হচ্ছে লিউকোমিয়া রোগের ক্ষেত্রে। লিউকোমিয়া রোগ ইজ রাইট অ্যান্সার। লিউকোমিয়া হচ্ছে একটা রক্তের রোগ। তো এই রোগটায় আমরা দেখেছি ব্যবহৃত হয় ফসফরাস আইসোটোপ। কত খ্রিস্টাব্দে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের জন্ম হয়? উত্তর দক্ষিণ দিনাজপুর নামে জেলা, এটা কবে তৈরি হয়েছিল? এ দুটো একটা সময় কিন্তু একটা জেলা হতো, মানে এই দুটোকে একত্রে দিনাজপুর জেলা বলা হতো। পরবর্তীতে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর আলাদা আলাদা জেলা হয়ে গেছে। তো এটা কবে হয়েছে? উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলার জন্ম হয়েছে 1992 সালে। এবং এখান থেকে আরও কয়েকটা জিনিস একটু বলো ডেয়ার স্টুডেন্টস। এই যে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, এগুলো কোথায় পড়ছে? এগুলো কিন্তু অবস্থিত আমাদের কোথায় ডেয়ার স্টুডেন্টস? আমাদের উত্তরবঙ্গে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে অবস্থিত জেলা। উত্তরবঙ্গে মালদা, মুর্শিদাবাদ নেই, মালদা, তারপরে হচ্ছে তোমার দিনাজপুর, দেন হচ্ছে তোমার দিনাজপুরের এই যে উত্তর দিনাজপুর আছে, এই উত্তর দিনাজপুরটা খুবই ইম্পর্টেন্ট, কারণ উত্তর দিনাজপুরে আছে চিকেন নেক। উত্তর দিনাজপুরে অবস্থিত আছে চিকেন নেক, যেটা আমাদের পশ্চিমবঙ্গের একটা সংকীর্ণ অঞ্চল। আচ্ছা, উত্তর দিনাজপুরের সদর শহর কি? উত্তর দিনাজপুরের সদর শহরটা বলো দেখি। এবং দক্ষিণ দিনাজপুরের সদর শহরটাও একটু বলে ফেলো। উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর দুটো জেলার সদর শহরের নাম কি হবে? উত্তর দিনাজপুরের সদর শহরের নাম কি? অ্যান্সার হচ্ছে রায়গঞ্জ। ওকে। আর দক্ষিণ দিনাজপুরের সদর শহরের নাম কি? কে বলতে পারবে? কারা দক্ষিণ দিনাজপুর থেকে ক্লাস দেখছো কমেন্ট করো সকলে। বালুরঘাট, তাই না? বালুরঘাট। পরের প্রশ্ন আমরা দেখি, মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? কে ভারতের গভর্নর জেনারেল ছিলেন মহাবিদ্রোহ যখন হয়েছিল? আচ্ছা, মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ কবে হয়েছিল? এটা 1800 কত সালে? 57 সালে মহাবিদ্রোহ হয়েছিল। এই মহাবিদ্রোহের সময় যিনি গভর্নর জেনারেল ছিলেন আমাদের ভারতের, তিনি হচ্ছেন লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং, মনে থাকবে। ইনি আবার পরে কিন্তু ভাইসরয় হয়েছিলেন, এবং ইনি ভারতের প্রথম ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেল। ইনি হচ্ছেন পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয়। ডব্লিউপি কেপির জন্য সেরা প্র্যাকটিস যারা করতে চাও, তারা আমাদের টিডব্লিউএস একাডেমির সাথে যোগাযোগ করতে পারো। টিডব্লিউএস একাডেমিতে নতুন আমাদের একটা ব্যাচ চলে এসেছে, যেই ব্যাচে এমসিকিউ ভিত্তিক তোমরা প্র্যাকটিস ক্লাস করতে পারবে এবং লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী সেখানে তোমাদের ক্লাস করানো হবে। কিন্তু আরও একটা জিনিস বলি, তোমাদের অনেকে ডিমান্ড করছিল মনোজ স্যারের ম্যাথ ক্লাস, তার জন্য কিন্তু মনোজ স্যারের ম্যাথ ক্লাস এখানে অ্যাড করা হয়েছে তোমাদের কিছু সময়ের জন্য। সেখানে তোমরা মনোজ স্যারের ক্লাস দেখতে পাবে। এবং তোমাদের ম্যাথ অ্যান্ড রিজনিং এই ক্লাসগুলো কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্যাটার্নে ক্লাসগুলো করানো হবে। তো সেগুলোও কিন্তু তোমাদের খুবই খুবই হেল্পফুল হবে। এবং এটার পিরিয়ড, মানে এটার যে ভ্যালিডিটি, সেটা আমরা কিন্তু 8 মাস পর্যন্ত রেখেছি, মানে অনেক দিন পর্যন্ত তোমরা এই ক্লাসটাকে অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, যারা ক্লাসে যুক্ত হতে চাও অবশ্যই টিডব্লিউএস একাডেমি অ্যাপ ডাউনলোড করো এবং সেখান থেকে আজই অ্যাডমিশন নিয়ে নাও। চলো আমরা পরের প্রশ্ন দেখি, বিলাহন নিম্নলিখিত কোন রাজ্যের রাজ দরবারের কবি ছিলেন? আচ্ছা, বিলাহন ইনি ছিলেন একজন কাশ্মীরি কবি। বিলাহন হচ্ছে কাশ্মীরি কবি। ওকে, বিলাহন, কলহন। আচ্ছা, কলহন বলে একজন ছিলেন, কলহন রচনা করেছিলেন রাজতরঙ্গিনী। আর বিলাহন ইনিও একটা গ্রন্থ রচনা করেছিলেন, কি সেটা আমি পরে বলছি। এখানে একটা জিনিস দেখো, এই কাশ্মীরি কবি বিলাহন ইনি ছিলেন ষষ্ঠ বিক্রমাদিত্যর রাজ দরবারের একজন কবি। আচ্ছা, ষষ্ঠ বিক্রমাদিত্য কে ছিল? ইনি ছিলেন চালুক্য শাসক। ইনি ছিলেন চালুক্য
শাসক ছিলেন ষষ্ঠ বিক্রমাদিত্য, এটা সকলে মনে রাখবে। আরও একটা জিনিস দেখো, এই বিলহন ইনি একটা গ্রন্থ লিখেছিলেন, তার লেখা গ্রন্থের নাম কি? তার লেখা গ্রন্থের নাম হচ্ছে বিক্রমাঙ্ক দেবচরিত। এটাও একটু খুবই ইম্পর্টেন্ট। বিক্রমাঙ্ক দেবচরিত কে লেখেন, যেটা ষষ্ঠ বিক্রমাদিত্যের জীবনী ছিল। বিক্রমাঙ্ক দেব চরিত লিখেছিলেন তিনি। চলো পরের প্রশ্ন, ভারত কোন গোলার্ধে অবস্থিত? পৃথিবীর মধ্যে ভারত কোন গোলার্ধে অবস্থিত একটি দেশ? আমাদের যেই পুরো পৃথিবী আছে, এই পৃথিবীটাকে বিভিন্ন রেখা পূর্ব পশ্চিমে উত্তর দক্ষিণে ভাগ করেছে। পূর্ব পশ্চিমে যে রেখাগুলো বিস্তৃত আছে, পূর্ব পশ্চিমে আমাদের ভারতকে যে রেখা, এই আমাদের বিশ্বকে যে রেখাগুলো বেষ্টন করে রেখেছে, সেগুলোকে আমরা বলে থাকি অক্ষরেখা। আর উত্তর দক্ষিণে যেগুলো বেষ্টন করে রেখেছে সেগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। সো অক্ষরেখার একটা 0 ডিগ্রি মান আছে, যেটাকে আমরা মূলমধ্য রেখা, যেটাকে আমরা বলে থাকি তোমার বিষুব রেখা। অক্ষরেখা 0 ডিগ্রি অক্ষরেখাকে বলা হয় বিষুব রেখা, আর 0 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে বলা হয় মূলমধ্য রেখা। অ্যান্ড এটা আমাদের বিশ্বকে 4টি খণ্ডে বিভক্ত করেছে। এর মধ্যে কোন খণ্ডে আমাদের পৃথিবী পড়ছে? এরকম একটা খণ্ডে পড়ে, যেটা উত্তর পূর্ব গোলার্ধের মধ্যে পড়ে। উত্তর গোলার্ধ অক্ষরেখা অনুসারে এবং দ্রাঘিমা রেখা অনুসারে পূর্ব গোলার্ধে পড়ে থাকে। উত্তর পূর্ব গোলার্ধ ইজ রাইট অ্যান্সার। সম্প্রতি প্রয়াত ওস্তাদ জাকির হোসেন কোন ঘরানার সাথে যুক্ত ছিলেন? আচ্ছা, ঘরানা হচ্ছে যেখানে মিউজিক প্রতিষ্ঠা হয়েছে, বা যেখান থেকে বিভিন্ন ধরনের মিউজিকের শৈলী সৃষ্টি হয়েছে, সেই স্থানটাকে বলা হয়ে থাকে ঘরানা। তো এমন ঘরানা কিন্তু অনেক আছে, ঘরানা বিভিন্ন ধরনের হয়। যেমন যদি আমরা দেখি, নৃত্যের ঘরানা হয়, বিভিন্ন কত্থক নৃত্যের ঘরানা আছে। যেমন কত্থক নৃত্যের মধ্যে বেনারস ঘরানা জানকী প্রসাদ প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে যদি বলা হয় কত্থকের তোমার লখনৌ ঘরানা আছে, ঈশ্বরী প্রসাদ প্রতিষ্ঠা করেছিলেন। হ্যাঁ, তো নৃত্যের ঘরানা হয়ে থাকে। আবার তোমার হচ্ছে তোমার বিভিন্ন কিন্তু বাদ্যযন্ত্রের ঘরানা হয়, ঠিক আছে, তবলার ঘরানা হয়ে থাকে। আবার কিছু তোমার সঙ্গীতের ঘরানা হয়। সঙ্গীতের ঘরানা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সঙ্গীতের বিভিন্ন ঘরানা আছে, কিরানা ঘরানা, রামপুর সহসোয়ান ঘরানা, গোয়ালিয়র ঘরানা সবচেয়ে প্রাচীনতম ঘরানার মধ্যে পড়ে থাকে, দিল্লি ঘরানা। সো এখানে দেখো, সম্প্রতি প্রয়াত উস্তাদ জাকির হোসেন ছিলেন পাঞ্জাব ঘরানার সাথে যুক্ত। এবারে এই উস্তাদ জাকির হোসেন তিনি প্রয়াত হয়েছেন। জাকির হোসেন সম্পর্কে কয়েকটা তথ্য জেনে রাখো। ইনি হচ্ছেন 1988 সালে, ইনি 1988-তে পদ্মশ্রী পান। এবং আরও একটা জিনিস জেনে রাখো, ইনি হচ্ছেন সর্বকনিষ্ঠ তবলাবাদক, তিনি সর্বকনিষ্ঠ তবলা প্লেয়ার বা তবলা বাদক, যিনি পদ্ম পুরস্কার পান বা পদ্ম পুরস্কার বয়ে ভূষিত হয়েছিলেন। আচ্ছা, এছাড়া তিনি কিন্তু আরো গুরুত্বপূর্ণ একটা জিনিস জেনে রাখো, 2023-এ পদ্মবিভূষণ পেয়েছিলেন। এটাও একটু জেনে রাখবে, পদ্মবিভূষণ তিনি পেয়েছিলেন। আচ্ছা, তার আগে আই থিঙ্ক 2002 সাল, এটা একটু সকলে মিলিয়ে নিও, আমার যতটুকু মনে আছে ততটুকু আমি বলছি। আমার যতটুকু মনে হচ্ছে এটাই উত্তর হবে। আই থিঙ্ক 2002 সালে তিনি পদ্মভূষণ পেয়েছিলেন। পদ্মভূষণ অর্থাৎ পদ্ম পুরস্কার যে 3টি ক্যাটাগরিতে ভাগ হয়, তার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট হচ্ছে পদ্মবিভূষণ, তারপরে পদ্মভূষণ, তারপরে পদ্মশ্রী। এই সব পুরস্কারগুলোই কিন্তু তিনি পেয়েছিলেন। তার সঙ্গে 2024-এ 2টি গ্র্যামি পুরস্কার পান। 2024-এ 2টি গ্র্যামি পুরস্কার পেয়েছেন। দিস মোমেন্ট বলে একটা তারা তোমার অ্যালবাম লিখেছিলেন, দিস মোমেন্ট অ্যালবামের জন্য 2টি গ্র্যামি জিতেছেন তিনি। ওকে, পরের প্রশ্ন আমরা দেখি। নেক্সট হচ্ছে প্লেয়িং ইট মাই ওয়ে আত্মজীবনীর রচয়িতাকে। প্লেয়িং ইট মাই ওয়ে শীর্ষক আত্মজীবনীটি কে রচনা করেছিলেন? সচিন টেন্ডুলকার, মহেশ ভূপতি, কপিল দেব, হরভজন সিং। আচ্ছা, সচিন টেন্ডুলকর ইনি হচ্ছেন ক্রিকেট প্লেয়ার।
তাই না? তো সচিন টেন্ডুলকারের আত্মজীবনী হচ্ছে প্লেয়িং ইট মাই ওয়ে, এবং সচিন টেন্ডুলকার তিনি আন্তর্জাতিক যদি আমরা ক্রিকেট দেখি সেখানে টেস্ট এবং ওডিআই ফরম্যাটে সবথেকে বেশি রানের অধিকারী, তাই না? সবথেকে বেশি রান টেস্ট এবং ওডিআই ফরম্যাটে কে করে রেখেছেন? সচিন টেন্ডুলকার। এবং টেস্টে সবথেকে বেশি সেঞ্চুরির অধিকারী কে? সচিন টেন্ডুলকর। তো প্লেয়িং ইট মাই ওয়ে তার আত্মজীবনী। হাইড্রোজেন বোমা কোন বিক্রিয়ার ভিত্তিতে হয়? হাইড্রোজেন বোমাটা কোন বিক্রিয়া সেখানে কাজ করে থাকে হাইড্রোজেন বোমার মধ্যে? পারমাণবিক বিচ্ছেদ বিক্রিয়া, পারমাণবিক সংযোজন বিক্রিয়া, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা, কৃত্রিম তেজস্ক্রিয়তা বিক্রিয়া। ঠিক আছে, অ্যান্সার কী হবে এখানে? পারমাণবিক সংযোজন। কী হবে ডিয়ার স্টুডেন্টস? পারমাণবিক সংযোজন, যেটাকে আমরা ফিউশন বলে থাকি, ফিউশন বলা হয়ে থাকে এটা। তো পারমাণবিক ফিউশন বা নিউক্লিয়র ফিউশন এখানে কাজ করে। আরেকটা হচ্ছে পারমাণবিক বিচ্ছেদ, এখানে কিন্তু ফিশন, এটাকে বলা হয় ফিশন। কোনো সময় তোমরা এই বিচ্ছেদ বা সংযোজন না পেয়ে ফিউশন বা ফিশন পেতে পারো অপশানে, তো এইগুলোর একটু জেনে রাখা উচিত। ফিউশন মানে হচ্ছে সংযোজন, আর ফিশন মানে হচ্ছে বিভাজন বা বিচ্ছেদ। পরেরটা, নিম্নের কে ছিলেন প্রথম প্রধানমন্ত্রী যিনি আরবিআইয়ের গভর্নর ছিলেন? আচ্ছা, একমাত্র একজন প্রধানমন্ত্রী আরবিআইয়ের গভর্নর হয়েছেন, তিনি কে? বলো। সঠিক উত্তর হচ্ছে ডক্টর মনমোহন সিং। ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তিনি 2004 থেকে 2014 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, তাই না? ডক্টর মনমোহন সিং। সেই মনমোহন সিং তিনি কিন্তু আরবিআইয়ের গভর্নর ছিলেন, ভারতের অর্থমন্ত্রী ছিলেন যখন তোমার পিভি নরসিমা রাও এর ক্যাবিনেট 1991 সালে, তখন কিন্তু তিনি ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন। ওকে, এবারে দেখো আরেকটা জিনিস, সম্প্রতি কিন্তু 26তম আরবিআইয়ের গভর্নর নিযুক্ত হলো। তো 26তম আরবিআইয়ের গভর্নর কে হলো বলো তো দেখি? কে হলো আরবিআইয়ের 26তম গভর্নর? এনিওয়ান, কি হবে উত্তর? সঞ্জয় মালহোত্রা। সঞ্জয় মালহোত্রা ইনি হচ্ছেন 26তম আরবিআইয়ের গভর্নর। গান্ধীসাগর ড্যাশ রাজ্যে অবস্থিত? গান্ধীসাগর হচ্ছে একটা বাঁধ। গান্ধীসাগর একটা কি? বাঁধ। এখানে একটা জলাশয়ও আছে গান্ধীসাগর নামে, তার সঙ্গে একটা স্যাংচুয়ারিও কিন্তু আছে। তো গান্ধীসাগর নামে একটা বাঁধ, একটা স্যাংচুয়ারি, একটা জলাশয় সবই আছে মধ্যপ্রদেশে। এবং এই গান্ধীসাগরটা চম্বল নদীর উপরে আছে। কোন নদী? চম্বল নদীতে বা নদীর উপরে অবস্থিত। এটা চম্বল নদীর উপরে অবস্থিত। বাংলার শেষ গভর্নর ছিলেন কে? বাংলার শেষ গভর্নর। বাংলার যিনি শেষ গভর্নর ছিলেন তিনি হচ্ছেন লর্ড ওয়ারেন হেস্টিংস। বাংলার শেষ গভর্নর ছিলেন তিনি। 1773 সালে পাশ হয়েছিল রেগুলেটিং অ্যাক্ট বা রেগুলেটিং আইন, 1773-এ পাশ হয়। সেখান থেকে বাংলার গভর্নর পদটা চেঞ্জ করে তিনি করে দিয়েছিলেন বাংলার বাংলার গভর্নর জেনারেল, এবং তিনি হয়েছিলেন বাংলার প্রথম প্রথম গভর্নর জেনারেল। প্রথম গভর্নর জেনারেল পদটা কার সময়ে আসে? সেটা হচ্ছে ওয়ারেন হেস্টিংসের সময়, তিনি বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন। আর বাংলার প্রথম গভর্নর ছিলেন যিনি, তিনি হচ্ছেন রবার্ট ক্লাইভ। ইনি ছিলেন প্রথম গভর্নর বাংলার, যিনি পলাশির যুদ্ধে কিন্তু সিরাজের বিপক্ষে নেতৃত্ব দেন। আচ্ছা, টিটাগড় কি জন্য বিখ্যাত? পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলাতে অবস্থিত টিটাগড়। এটা টিটাগড় কিসের জন্য বিখ্যাত? কাগজ শিল্প, পশম শিল্প, পাট শিল্প, বস্ত্র শিল্প? অ্যান্সার হচ্ছে কাগজ শিল্পের জন্য টিটাগড় বিখ্যাত। টিটাগড়, শ্রীরামপুর, টিটাগড়, শ্রীরামপুর, নেপানগর, নেপানগর, এই সমস্ত স্থানগুলো কিন্তু কাগজ শিল্পের জন্য বিখ্যাত। সায়ানোকোবালামিন কোন ভিটামিনের অপর নাম? সায়ানোকোবালামিন কোন ভিটামিনকে বলা হয়? ভিটামিন B12 কে বলা হয় সায়ানোকোবালামিন। ভিটামিন B9 এটার রাসায়নিক নাম হচ্ছে ফলিক অ্যাসিড। বারবার অনেকবার ক্লাসে এটা করানো আছে। ফলিক অ্যাসিড মনে থাকবে? ফলিক অ্যাসিড কার রাসায়নিক নাম? ভিটামিন B9। ভিটামিন B3 কোনটি রাসায়নিক নাম? নিয়াসিন।
নিয়াসিনকে বলা হয়ে থাকে ভিটামিন বি3। আর ভিটামিন বি2 কি, এটা আজকে আমি তোমাদের জন্য ছেড়ে দেব, এটা সকলে কমেন্টে জানাবে ভিটামিন বি2 এর রাসায়নিক নাম কি। অবশ্যই সকলে এটা কমেন্ট করে জানাবে। চলো আজকের ক্লাস এখানেই এন্ড করছি। যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে কমেন্ট করে অবশ্যই জানাবে যে ক্লাসটি কেমন লাগলো। ভালো থাকবে সকলে, নতুন একটি ক্লাসে দেখা হবে। ততক্ষণ তোমরা TWS একাডেমি এবং দা ওয়ে অফ সলিউশন চ্যানেল দুটিতে ক্লাসগুলো দেখতে থাকো। ফ্রি লাইভ ক্লাস প্রতিদিনে অ্যাটেন্ড করো সকলে। ভালো থাকবে সকলে, টাটা বাই।